গাড়ি আর বাড়ি দিলে নাকি খুব স্বাভাবিকভাবেই বিজেপিতে পদ পাওয়া যায়, বিজেপিতে টিকিট পাওয়া যায়। যদিও নারীটা মিস হয়ে গেছে ওখানে। আমি তৃণমূলের লোক, অভিষেকও তৃণমূলের লোক, মমতা বন্দ্যোপাধ্যায়ও তৃণমূলের লোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনাতেই দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতেই দল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথাটা যেটা তোমার সঙ্গে আমি বারংবার বলে গিয়েছিলাম, গলা কাটলেও একটাই নাম বেরোবে, মমতা বন্দ্যোপাধ্যায়। উনি আজকে থেকে বলেন না। মানে অধীরদার এখন সমস্যা হচ্ছে, দীর্ঘদিন সভাপতির পদটা তো নেই। সভাপতির পদ না থাকলে কী হবে, নিলাম খবরে থাকতে হবে। সোমনাথবাবু যেটা করেছেন সেটা মানুষের পাশে থাকার জন্য করেছেন, কোনো তথ্য প্রমাণ লোপাট করার জায়গা হয়নি। সোমনাথবাবু তথ্য তালাশ লোপাট করেছেন। দেখুন, প্রয়োজনে সোমনাথবাবুও যদি অন্যায় করে থাকেন আইনের প্রতি ব্যবস্থা নেবেন। অভয়ার প্রতি যথেষ্ট মানে সহানুভূতিশীল। এটা আমার বাড়ির মেয়ে চলে গেছে বলে প্রথম দিন থেকে আমরা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। মানুষের পরিষেবা দিতে গেলে এদের তাহলে পিজিতেই থাকতে হবে, এদের তাহলে এনআরএসেই থাকতে হবে এবং আরজি করেই থাকতে হবে। তার মানে এনআরএস, পিজি বা আরজি করে যে সমস্যা হচ্ছে তার দায়ও এদের। দক্ষিণ কলকাতায় শহর জুড়ে দেখা যায় অধিনায়ক অভিষেক পোস্টার, এবং সেই জল্পনার শেষ হবার পূর্বেই শুক্রবার রাতেই আবার দেখা যায় সর্বাধিনায়িকা মমতা পোস্টার। বিতর্কের মুখে কি ভারসাম্য রক্ষার চেষ্টা? দেখুন, কে ভারসাম্য রক্ষা করছে বা করছে না জানি না, কিন্তু আমার তার কয়েকদিনের আগের একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে, যেখানে দেখতে পেলাম যে গাড়ি আর বাড়ি দিলে নাকি খুব স্বাভাবিকভাবেই বিজেপিতে পদ পাওয়া যায়, বিজেপিতে টিকিট পাওয়া যায়। যদিও নারীটা মিস হয়ে গেছে ওখানে, যেটা কিছুদিন আগে কামিনী কাঞ্চন বলেছিলেন মাননীয় প্রাক্তন রাজ্যপাল ত্রিপুরা, মেঘালয়, তিনি হচ্ছেন তথাগত রায়। যে এটা বিজেপির কালচার। আর আমাদের কালচার খুব স্বাভাবিক এইটা, যে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেমন মানি, আমাদের সর্বাধিনায়িকা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শেই দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনাতেই দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতেই দল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথাটা যেটা তোমার সঙ্গে আমি বারংবার বলে গিয়েছিলাম, গলা কাটলেও একটাই নাম বেরোবে, মমতা বন্দ্যোপাধ্যায়। উনি আজকে থেকে বলেন না, উনি একই কথা বলেন। বাকি কেউ বা কারা যদি এগুলো নিয়ে ভাবেন যে আমি অমুকের লোক, আমি তমুকের লোক, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বিশ্বাস করেন না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও বিশ্বাস করেন না। তৃণমূল কংগ্রেস জোড়াপাতা ফুল, আমাদের জোড়া ফুল, সেই জোড়া ফুলই আমাদের শক্তিশালী দেয়। আমরা মাটিতে পা রেখে চলি, আমরা বাস্তববাদী হয়ে কাজ করি। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেমন নেতা, মমতা বন্দ্যোপাধ্যায় তেমন আমাদের পথপ্রদর্শক। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই আমাদের জীবনের সবথেকে বড় আদর্শ। পোস্টারকে ঘিরে কংগ্রেস নেতা সৌম্য আইচরায় তিনি তো বলছেন যে প্রশ্ন উঠছে তৃণমূল তুমি কার? না, প্রশ্নটা উঠছে প্রদেশ কংগ্রেস তুমি কার। সৌম্যদাকে এটা গিয়ে বলবে যে প্রদেশ কংগ্রেস তুমি কার, তুমি কি অধীর বাবুর নাকি নতুন বাবুর, অধীর বাবুর না নতুন বাবুর, এই লড়াইটা ওরা আগে সামলে নিক। আবার প্রদেশ কংগ্রেস কি ওদিকে তোমার হচ্ছে শুভঙ্কর বাবুর মাধ্যমে ইন্দিরা মানে গান্ধী পরিবারের সঙ্গে আছে, নাকি অধীর বাবুর মাধ্যমে বিদ্রোহী কবি হয়ে রয়েছে, সেটা সৌম্যদাদের প্রশ্ন করতে হবে। বাকি রেজাল্টে তো আছেই কারা এখন মানে কালীঘাটের ঢোল হয়ে থাকবে, ফেটে যাবে, না সঙ্গে থাকবে, না বাঁচবে, সেটা পরবর্তীকালে রাহুল গান্ধী না হয় ঠিক করে দেবেন যে তুমি ভাই কোন দিকে চলো। একটা দল চলছে, সেই দলের নানান নেতা নানান কথা বলছেন। দক্ষিণপন্থী দল হতে পারে বিজেপি করেছে, হতে পারে কংগ্রেস করেছে, এই ধরনের করে তারাই নিজেরা খবরে থাকতে চাইছে। এগুলো তো দেখা যায় না। সিসিটিভি আছে, দেখুক না, দেখে বুঝিওক না যে কংগ্রেসের সৌমদাল লোকই ওখানে গিয়ে করেছে কিনা, নাকি শঙ্কুর লোক গিয়ে করেছে, তা তো আমরা জানি না। আমরা একটা জানি, আমি তৃণমূলের লোক, অভিষেকও তৃণমূলের লোক, মমতা বন্দ্যোপাধ্যায়ও তৃণমূলের লোক। অধীর রঞ্জন চৌধুরীর প্রসঙ্গে ইতিমধ্যে আমরা জানি যে বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সুপারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার এই পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ, সরাসরি খুনের অভিযোগ দিচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি যে অভিযোগ দিচ্ছেন যে পুলিশ সুপারের তরফ থেকে সুপারি দেওয়া হয়েছে, এবং যাকে সুপারি দেওয়া হচ্ছে তিনি তৃণমূলের। তার পাশাপাশি এটাও বলছেন যে খুন করে আবার জেলে ঢুকিয়ে দেওয়া হবে, এমনটাই বন্দোবস্ত করা হয়েছে। মানে অধীরদার এখন সমস্যা হচ্ছে, দীর্ঘদিন সভাপতির পদটা তো নেই। সভাপতির পদ না থাকলে কী হবে, নিলাম খবরে থাকতে হবে, সারা দিন খবরে থাকতে হবে যে আমি আছি, আমি এখনও ফুরিয়ে যাইনি, তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না, মোর নাম এই বলে হোক, আমি তোমাদেরই লোক। কিংবা ওই যে সেই সুখেন বাবুর গান ছিল না অনেক দিন, হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতেই, ও এখন এই গানটা শোনাতে চেষ্টা করছে। এই যে এত বড় একটা অভিযোগ যে যাকে সুপারি দেওয়া হয়েছে সে এখন তৃণমূলে, এটা নিয়ে কি বলবেন? অধীরদা, আপনার কাছে যদি তথ্য তালাশ থাকে, কোর্ট তো তৃণমূলের নয় সেটা নিশ্চয়ই আপনি জানেন। কোর্ট তো সংবিধান অনুযায়ী চলে, কোর্ট তো নিয়ম অনুযায়ী চলে,
সেই কোর্টে নানান ঘটনাক্রম আপনারাই ঘটিয়েছেন, সারদা থেকে বিভিন্ন ঘটনাক্রম আপনাদের মাধ্যমেই নাকি আজকে কোর্টেরা যাচ্ছে তৃণমূল। তার একটা কেস করুন না, কেস করে প্রমাণ করে দিন না। আপনার কাছে এত যদি তথ্য থাকে, বেকার হাওয়া গরম করে কি চাইছেন? সভাপতির পদ তো আপাতত আসছে না, শুভঙ্করদা বেশ ভালোই চালাচ্ছে বলে শুনছি, এদিকে আপনাদের নানান লড়াই ভেতরে ভেতরে, সেই লড়াইয়ে বাঁচার জন্য এরকম রাস্তা নিতে হয়? ছি ছি ছি, ভালো না দাদা। আপনি কোথায় কে কি খুন হয়েছে, কোথা থেকে কে পড়ে গিয়ে মারা গিয়েছে, কোন ড্রাইভার গুম হয়ে গিয়েছে, এসব তো আমরা কথা বলতে চাইছি না। ফলে আপনিও প্লিজ এসব নিয়ে কথা ভাববেন না। যদি ভাবেন তথ্য তালাশ থাকে, চলে যান, যে কোন ড্রাইভার কোথায় গুম হয়েছে সেই তথ্য তালাশ নিয়ে কথা বলুন। আপনার কাছে যদি তথ্য তালাশ থাকে তাহলে বলে দিন না যে বহরমপুরে কটা ঘটনা, পুকুরের মধ্যে কটা কি গেছে, কটা ব্রিজ থেকে পড়ে গেছে, কটা রেল লাইনে গেছে, সেগুলো আপনার তথ্য নিশ্চয়ই আছে। সব তথ্য নিয়ে পুলিশের কাছে যান, পুলিশে যদি বিশ্বাস না হয় আদালতে যান, আদালতে যদি না যান সিবিআইয়ে যান, সিবিআই যদি না যান ইন্টারপোলে যান, যেখানে খুশি যান, গিয়ে একটুখানি দেখুন যদি কিছু করতে পারেন, আপনার পদের যদি গরিমা আরও বাড়ে। দাদা, গতকালই একটি মন্তব্যের জন্যই বিতর্কে জড়ান দিলীপ ঘোষ এবং আজকে এখনও তিনি তার অবস্থানে অনড়। তিনি বলছেন যে রাজনীতির নামে কেউ তার সঙ্গে খারাপ আচরণ করলে তার বাড়ি ঢুকে মারবেন কিংবা বাড়ি থেকে চৌরাস্তায় টেনে নিয়ে গিয়ে মারবেন। এই নিদান উনি আগেও দিয়েছিলেন বিভিন্ন সময়, তখন মানুষকে খেপিয়ে তুলেছিলেন বিভিন্ন চাকরির সূত্রে বা বিভিন্ন দুর্নীতির সূত্রে। ভালো, তখন বিরোধিতা সেভাবে করতে পারিনি, আজকেও বিরোধিতা করব না। আজকে শুধু অনুরোধ করব যে দাদা ওয়েলকাম, মাছ ভাত খাওয়াবো। আপনার দল তো মাছ ভাত খেতে বারণ করেছে, আপনি যদিও মাছ ধরেন, কিন্তু আমরা মাছ ভাত খাওয়াবো, আসুন, ওয়েলকাম জানাচ্ছি বিভিন্ন বাড়িতে বাড়িতে। আর মায়েরাও ওই মাছ ভাত খাওয়ার পরে একটুখানি বাসন মাজার মতন করে বা আপনাকেও যদি মাজে, সেটা তো আমার কিছু করার নেই। মারা বুঝে নেবেন যে আপনি কাকে, মা বোনের ভাইরা তারা বুঝে নেবে যে মাছ ভাত খাওয়ানোর পরে সেবাটা কীভাবে, পেটে খেলে তো পিঠে সয়, আমরা পেটে খাইয়ে নেবো। এবার পিঠে কীভাবে সহাবে বা সহাবে না সেটা গ্রাম বাংলার মানুষ বুঝে নেবে যে রাজনীতির নামে আপনি আর কফুট গর্ত খুঁড়বেন এবং কিভাবে কাজ করবেন স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে। দাদা, অভয়ার কাণ্ডে দেখা যায় শেষকৃত্যে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন সোমনাথ দে। ইতিমধ্যে পানিহাটি পৌরসভা পৌরপ্রধান হয়েছেন সোমনাথ, এবং সে প্রসঙ্গে অভয়ার পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে প্রমাণ লোপাটের পুরস্কার তাকে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। দেখুন, আমি অভয়ার প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। এটা আমার বাড়ির মেয়ে চলে গেছে বলে প্রথম দিন থেকে আমরা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা কথা বললেন যে ওরা গ্ল্যামারের পিছনে ছুটছে, এটা হচ্ছে ওর বাবা মা সম্পর্কে বললেন। আমি বিকাশবাবুকে বলবো, বিকাশবাবু এবার আপনি কি বলবেন যে ওরা কি গ্ল্যামারের পিছনে ছুটতে গিয়ে আবার এই ধরনের কমেন্ট করলেন? কারণ কোর্ট তো এখনও বলতে পারলো না যে সোমনাথবাবু কোনো দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো তথ্য তালাশ লোপাট করেছেন কি না। একটা খবরে থাকার জন্য যদি করা হয়, বিকাশবাবুই নিশ্চয়ই বুঝবেন যে ওনারা কি খবরের পক্ষে আছেন কি নেই। কিন্তু সোমনাথবাবু যেটা করেছেন সেটা মানবতার স্বার্থে করেছেন। সোমনাথবাবু যেটা করেছেন সেটা মানুষের পাশে থাকার জন্য করেছেন। কোনো তথ্য প্রমাণ লোপাট করার জায়গা হয়নি, দায়িত্ব নিয়ে বলছি, কোনো তথ্য প্রমাণ লোপাট করার জায়গা হয়নি। মিথ্যাচার করবেন না, মিথ্যাচার করে জনপ্রতিনিধিদের প্রতি যে দায়বদ্ধতা আছে মানুষের প্রতি, জনপ্রতিনিধিদের, সেখানে চ্যালেঞ্জ করবেন না। সেটা চ্যালেঞ্জ করলে সেটা কিন্তু এই ব্যবস্থা সম্পর্কে বিশ্বাস উঠে যাবে। বিচার ব্যবস্থা সম্পর্কে যেমন আপনাদের মতন কিছু মানুষের জন্য বিশ্বাস উঠে যাচ্ছে, তেমনই কিন্তু এটার জন্য বিশ্বাস উঠে যাবে। তাই বাবা মার যে চিন্তা চেতনা, সেইখানে সহানুভূতির সঙ্গে বলছি যে আপনাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে যে সোমনাথবাবু তথ্য তালাশ লোপাট করেছেন, দেখুন, প্রয়োজনে সোমনাথবাবুও যদি অন্যায় করে থাকেন আইনের মতন ব্যবস্থা নেবেন। বাকি দলের মতন চলবে, প্রশাসনের মতন চলবে। আপনার কাছে তথ্য থাকলে আপনি আদালতে যান, গিয়ে জমা দিন। সমস্যা কি হচ্ছে, 150 গ্রামের যে গল্প দিয়েছিল, তারপরে গ্রাম বাংলার মানুষের পরিষেবা দেওয়ার কথাটা বলতে ভুলে গেছে। আমাদের রাজ্যে বর্ধমান এখান থেকে একটুখানি, দার্জিলিং এখন গরমের মধ্যে ঠান্ডা, বেশ আরামপ্রদ একটা জায়গা, এবং হাইওয়ের মাধ্যমে বর্ধমান শক্তিগড়ের ল্যাংচা খেতে খেতে খুব সহজে পৌঁছে যাওয়া যায়। মানুষের পরিষেবা দিতে গেলে এদের তাহলে পিজিতেই থাকতে হবে, এদের তাহলে এনআরএসেই থাকতে হবে এবং আরজি করেই থাকতে হবে। তার মানে এনআরএস, পিজি বা আরজি করে যে সমস্যা হচ্ছে তার দায়ও এদের নিতে হবে। এরা তখন দায় নেবে না কেন? কিংবা আমরা যে কথাটা দীর্ঘদিন ধরে বলে আসছি যে এরা টিভি মিডিয়া এদেরকে ব্যবহার করে নিজেদেরকে আখেরে কলকাতা কেন্দ্রিক ডাক্তার হিসেবে
রেখে দিতে চাইছে। গ্রাম বাংলার মানুষের অধিকার নেই, এদের সুবিধা পাওয়ার জন্য সরকারের টাকা খরচ করে তো এরা ডাক্তার হয়েছেন। আচ্ছা, পশ্চিমবঙ্গে এতগুলো মেডিকেল কলেজ আছে, আর যারা ডাক্তারবাবুরা বিভিন্ন জায়গায় কাজ করছেন, তারা কেউ তৃণমূলের হতে পারেন, তারা কেউ বিজেপির হতে পারেন, তারা কেউ সিপিএমের হতে পারেন, তাদের ট্রান্সফার নিয়ে তো কথা হচ্ছে না। ট্রান্সফার একটা ন্যাচারাল প্রসেস। আমার নিজের পরিবারের দুজন ডাক্তার, তারা এই মুহূর্তে বাইরে আছেন, কেউ উত্তরবঙ্গে আছেন, কেউ বর্ধমানে আছেন। তাহলে আমি কি বলবো যে আমার প্রতিও হিংসা পরায়ণ হয়ে গেল? আপনি কি বলছেন যে তারা এই মুহূর্তে ট্রান্সফার নিয়ে রাজনীতি করছে বা রাজনীতির দিকে তারা মোদ্দা কথা হচ্ছে কলকাতা কেন্দ্রিক রাজনীতি করতে চায়, কলকাতা কেন্দ্রিক তারা নিজেদের বাসা, নিজেদের পরিবারকে নিয়ে থাকতে চায়। গ্রাম বাংলার মানুষ কি করছে সেটা দেখার দরকার তাদের নেই। মানুষের নাম করে নিজের সুবিধার রাজনীতির জন্য গণমাধ্যমকে ব্যবহার করছে এবং প্রতিহিংসার নাম দিচ্ছে, এর বাইরে কিচ্ছু না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।